মোহাম্মদ আমির তিনি হতে পারতেন কিংবদন্তি ওয়াসিম আকরামের যোগ্য উত্তরসূরি, অথচ সেই আমিরের বিদায়টা হলো আধারে মিলিয়ে যাওয়া তারার মতো। লম্বা চুল, দুরন্ত গতি, দুর্দান্ত সুইং। তরুণ আমির ছিলেন জাত পেস বোলার। বিশ্বসেরা বুমরা ৩১-এ এসে যা যা করছেন, আমির সেসব করেছেন ১৮তেই। স্বয়ং ওয়াসিম আকরাম মনে করেন তার থেকে বেশি প্রতিভা ছিল আমিরের মাঝে। শোয়েব আখতারের মতে তরুণ আমির ছিলেন অপ্রতিরোধ্য, কিন্তু নায়ক হওয়ার সকল মঞ্চ প্রস্তুত থাকলেও আমির হয়েছিলেন ভিলেন। ফিক্সিংয়ের কালো অধ্যায়ে এক প্রকার বিসর্জন দিয়েছিলেন ক্রিকেট ক্যারিয়ার, কিন্তু প্রবল ইচ্ছাশক্তি আর দৃঢ়তার জোরে ক্রিকেট মাঠে তার প্রত্যাবর্তনটা ঘটেছিল। ফিরে এসে বারবার হোঁচট খেয়েছেন। নিন্দুকের সমালোচনা, ভালো করার পরও ক্রিকেট বোর্ডের অবজ্ঞা, সব সামলে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এত কিছুর পরও মোহাম্মদ আমিরের নাম শুনলেই অনেকের মনে উকি দেয় লর্ডসের কালো মেঘে ঢাকা সেই ফিক্সিং কাণ্ডের কথা। কিন্তু সেটাকে পাশ কাটিয়ে যদি তার প্রতিভা বা সামর্থ্য নিয়ে ভাবা হয়, তাহলে অনায়াসে বোঝা যায় ব্যাটসম্যানদের জন্য আমির ছিলেন ২২ গজের মূর্তিমান এক আতঙ্ক। মোহাম্মদ আমির ১৯৯১ সালের ১৩ এপ্রিল রাওয়ালপিন্ডির গুজারখানে জন্মগ্রহণ করেন। পরিবারের ৭ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। বড় সংসার সামলাতে তার বাবা রাজা মোহাম্মদ ফয়াজের বেশ কষ্ট হতো। সে অভাবকে সঙ্গী করে ছোটবেলা থেকেই আমির পেশাদার ক্রিকেট খেলার স্বপ্ন দেখতেন। সময় পেলেই ক্রিকেট খেলতেন, ক্রিকেট ম্যাচ দেখতেন। আমিরের প্রিয় বোলার ছিলেন ওয়াসিম আকরাম। টিভিতে পাকিস্তানের খেলা হলে শুধু আকরামের বোলিং দেখার জন্য ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন তিনি। ম্যাচ শেষে সেটা অনুসরণ করে নিজে অনুশীলন করতেন। কিন্তু গুজারখানের যে এলাকায় তিনি থাকতেন, সেখানে ক্রিকেটের কোনো অবকাঠামোই ছিল না। তাই ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে গ্রাম ছেড়ে তিনি রাওয়ালপিন্ডি শহরে চলে আসেন। ২০০৩ সালে মাত্র ১১ বছর বয়সে রাওয়ালপিন্ডির একটি বড় একাডেমিতে যাওয়ার সুযোগ পান আমির। বাজোয়া ক্রিকেট একাডেমির স্যার আসিফ বাজোয়া একটি লোকাল টুর্নামেন্টে তাকে দেখার পর নিজের একাডেমিতে খেলার সুযোগ করে দেন। সে সময় পিসিবি আয়োজিত একটি পেস বোলিং হান্টে ওয়াসিম আকরামের নজরে আসেন আমির, আর এটাই ছিল তার জন্য টার্নিং পয়েন্ট। আমিরের নজরকাড়া সুইংয়ে মুগ্ধ হয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য অনূর্ধ্ব-১৯ দলে তাকে সুযোগ করে দেন আকরাম। ওই সিরিজে ৮ উইকেট শিকার করে নিজের সামর্থ্যের ঝলক দেখান আমির। এরপর ঘরোয়া ক্রিকেটে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের হয়ে ৫৫ উইকেট শিকার করেন এই পেসার। সেই পারফরমেন্সের পর ২০০৯ সালে টি-২০ বিশ্বকাপে আমিরের ডাক পড়ে, আর সেই আসরেই পাকিস্তান প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ জেতে। ১৭ বছর বয়সে আমিরের বোলিং দক্ষতা আর সুইং দেখে সেই বিশ্বকাপে বড় বড় ক্রিকেটারও অবাক হয়েছিলেন। গড়ে ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করে সবার নজর কেড়েছিলেন তরুণ আমির। টি-২০ বিশ্বকাপে ভালো করায় ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টেস্টেও তার অভিষেক হয়। নিজের অভিষেক টেস্টে তিনি শিকার করেন ৬ উইকেট, যার মধ্যে ২ ইনিংসে কুমার সাঙ্গাকারা এবং ১ ইনিংসে মাহেলা জয়াবর্ধনের মতো তারকা ব্যাটসম্যানের উইকেট ছিল। এরপর ২০১০ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আমির হয়ে যান অটো চয়েস। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে ৫ উইকেট শিকার করার পর আমিরকে প্রশংসায় ভাসিয়েছিলেন মাইক হাসি এবং রিকি পন্টিংরা। এরপরেই সেই ইংল্যান্ড সিরিজ, কালো আধারে ডুবে থাকার লর্ডসের সেই ফিক্সিং কাণ্ড। সেখানে স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত ৪ পাকিস্তানের একজন ছিলেন মোহাম্মদ আমির। সেই ঘটনায় ৫ বছর সাজা কাটানোর পর ২০১৬ সালে পুনরায় ক্রিকেটে ফেরেন আমির। ২০১৬ সালের এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত এক স্পেলে ক্যারিয়ার শুরুর কথাই মনে করিয়ে দিচ্ছিলেন তিনি। এর পরের বছর অর্থাৎ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আমির একাই ভারতকে বিধ্বস্ত করে দিয়েছিলেন। ২০১৯ সালের বিশ্বকাপেও তিনি ছিলেন পাকিস্তানের সেরা বোলার। তবে ধীরে ধীরে বোলিংয়ে ধার কমা, জাতীয় দলের নিয়মিত সুযোগ না মেলায় শেষমেশ নিজেকে গুটিয়ে নিলেন। তারকা থেকে মোহাম্মদ আমির কিংবদন্তি হতে পারলেন না।